नमस्कार सम्मानित दर्शकबृंद कृषक बंधुদের জন্য খুবই খুশির খবর। এবার কৃষক বন্ধুরা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে যেতে পারবেন। 2024 সালে আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে সেই ভাতা পাওয়ার জন্য আবেদন করবেন, তার জন্য কি শর্ত রাখা হয়েছে, এছাড়াও কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে সমস্ত শর্তাবলী সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আগে আমি ফর্ম ফিল আপের প্রসেসটা দেখাচ্ছি। এটা ফর্মের অংশ, প্রথম পেজ, যেটা উপরেই লেখা রয়েছে প্রতি সহকৃষি অধিকর্তা প্রশাসন দিয়ে একটা শূন্যস্থান রয়েছে, এখানে আপনার মহকুমার নাম লিখবেন, আর এখানে একটা শূন্যস্থান রয়েছে, এখানে আপনার জেলার নাম লিখবেন। বিষয় এখানে লেখাই রয়েছে কৃষক ভাতা পাইবার আবেদনপত্র। 1 নম্বরে আবেদনকারীর নাম। এবার যেই কৃষকটি ভাতা পাওয়ার জন্য আবেদন করছেন তার নামটা এখানে লিখতে হবে। এবার দেখুন ফর্মটা হচ্ছে বাংলার, তো আপনারা বাংলাতেও লিখতে পারেন, এছাড়াও ইংরাজিতেও ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 2-এর কতে বলেছে পিতা বা স্বামীর নাম। তো যে কৃষকটির নাম 1 নম্বরে লিখলাম, তার বাবার নাম বা তার স্বামীর নাম, যদি মেয়েরা আবেদন করে তাহলে তার স্বামীর নাম লিখতে পারেন। তার মানে বোঝাই যাচ্ছে যে ছেলে বা মেয়ে উভয়েই কিন্তু উভয় ধরনের কৃষকরাই আবেদন করতে পারবে। তো 2-এর কতে পিতা বা স্বামীর নাম লিখলেন। তারপর খতে বলেছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স নিজ প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হইবে, দিয়ে এখানে কত বছর বয়স সেটা লিখতে হবে এবং বয়সের প্রমাণপত্রের কাগজ দিতে হবে, জমা করতে হবে ফর্মের সঙ্গে। কী কী কাগজ জমা করতে হবে শেষে বলে দিচ্ছি আমি। তারপর গতে বলেছে শারীরিকভাবে অক্ষম পঙ্গু কিনা। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু হয়ে থাকেন, যদি আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, নইলে কিন্তু এখানে না করবেন। 3-এ বলেছে আবেদনকারীর পূর্ণ ঠিকানা। যিনি আবেদন করছেন সেই কৃষকটির ঠিকানা লিখতে হবে। বর্তমান ঠিকানা যেটি, সেই বর্তমান ঠিকানাটা প্রথমে লিখবেন। গ্রামের নিচে গ্রামের নাম, ডাকঘরের নাম, পিনকোডের নাম্বার, থানার নাম, ব্লকের নাম, জেলার নাম দেবেন। আর স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা কোনটা, একইভাবে গ্রাম, ডাকঘর, পিনকোড, থানা, ব্লক, জেলার নাম নিচে নিচে বসিয়ে দেবেন। তারপর 4-এর কতে বলেছে ভোটার কার্ডের নাম্বার। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। আধার কার্ডের নাম্বার, এই ক্ষয়েতে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। 5-এ অর্থনৈতিক অবস্থা, বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ, ফর্মে সংযোজিত এখানে বিএনএলআরও, এছাড়াও আরআই মহাশয়ের শংসাপত্র যুক্ত করিতে হইবে। এই শংসাপত্র নিচেই রয়েছে, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখুন নিজ মালিকাধীন, নিজে মালিক, এরকম আপনার জমি কত রয়েছে। তো নিজস্ব জমি যতটা রয়েছে নিজস্ব সোজাসুজি এখানে লিখতে হবে। তো আপনার যে জমিটা রয়েছে সেটা কোন ব্লকে, কোন মৌজায়, জের নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, জমির পরিমাণ কত, এ করে লিখবেন। আর যদি আপনি বর্গা জমির মালিক হয়ে থাকেন, মানে আপনার বর্গা জমি রয়েছে, তাহলে বর্গা জমির সোজাসুজি লিখবেন। ঠিক আছে, আপনার নিজস্ব জমি থাকলে নিজস্ব জমি, বর্গা জমি থাকলে বর্গা জমিতে সোজাসুজি লিখবেন। আর যদি 2 ধরনেরই জমি থাকে তাহলে 2 ধরনের সোজাসুজি আপনাদেরকে জমির যে তথ্য সেগুলো বসাতে হবে। তারপর ক্ষয়েতে বলেছে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কিনা, হ্যাঁ বা না, বা বর্তমানে চাষ করেন, হ্যাঁ বা না। তো যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন, মানে উপরে ঠিক চিহ্ন বুঝিয়ে দিবেন। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, থাকলে তাহার বিবরণ। যদি আপনার কোনো আয় থেকে থাকে তার বিবরণ এখানে দিতে হবে, আপনি ব্যবসা করেন না কি করেন। আর যদি কোনো কিছু আয় না থাকে তাহলে এখানে নেই লিখে দিবেন। তারপর ঘয়েতে বলেছে অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ। তো অন্য সূত্র হইতে যদি কোনো আপনার ইনকাম এসে থাকে তাহলে তার বিবরণ এখানে দিতে বলেছে, আর যদি না থাকে তাহলে দেবার দরকার নেই। তারপর 6 নম্বরে এখানে কয়ে বলেছে ক বিষয় হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হইবে। ক বিষয় হ্যাঁ হলে, কতে কি লেখা রয়েছে কৃষি শ্রমিক কিনা, হ্যাঁ বা না। যদি আপনি কৃষি শ্রমিক হয়ে থাকেন, মানে লোকের আপনি মুনিশ কাটতে যান, মানে লোকের জমিতে কাজ করতে যান আপনি, হ্যাঁ, তার বিনিময়ে আপনাকে তারা টাকা দেয়, আপনি লোকের জমিতে খেটে আপনি জীবিকা নির্বাহ করেন, এই ধরনের যদি আপনি কৃষি শ্রমিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নইলে এখানে না করবেন। আর পশ্চিমবঙ্গে বসবাসের কাল, আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন, মানে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে কত বছর ধরে রয়েছেন সেই বয়সটা এখানে লিখতে হবে। আর এর জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, এই শংসাপত্রও নিচে রয়েছে, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর 7 নম্বরে তপশিলিভুক্ত জাতি উপজাতি কিনা। যদি আপনি এসসি এসটি কাস্টের হয়ে থাকেন তাহলে ঠিক চিহ্ন দেবেন, আর যদি জেনারেল ওবিসি হয়ে থাকেন তাহলে নাতে ঠিক চিহ্ন দেবেন। আর যদি হ্যাঁ করেন তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে। তারপর 8 নম্বরে বলেছে আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ। আপনি একজন কৃষক হিসেবে আবেদন করছেন, আপনার বাড়িতে কে কে রয়েছে তাদের নাম লিখবেন প্রথমে, তারপর তার ঠিকানা, তার বয়স, তার পেশা, তার মাসিক আয় কত এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, মানে আপনার সঙ্গে তার কী সম্পর্ক। ধরুন আপনার ছেলের নাম আপনি এখানে লিখলেন, তাহলে এখানে আপনি ছেলে হয়।
আপনার সে ছেলে হয় তো এখানে পুত্র লিখতে পারেন বা সন লিখতে পারেন। তারপর আবেদনকারীর উপর নির্ভরশীল, তো আবেদনকারীর উপর নির্ভরশীল কিনা, যদি নির্ভরশীল তিনি হয়ে থাকেন মানে আপনার ছেলের নাম যদি আপনি লিখেন তাহলে তিনি নির্ভরশীল কিনা, হ্যাঁ হলে হ্যাঁ নইলে না লিখবেন। এইভাবে আপনার পরিবারে যতগুলি সদস্য রয়েছে সকলের নাম এই ঘরের নিচে 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 এইভাবে পরপর লিখে দিবেন। তারপর 9 বলেছে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে কোনো রকম ভাতা পাচ্ছেন কিনা, হ্যাঁ বা না। যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন, আর যদি কোনো ভাতা না পেয়ে থাকেন না করবেন। তারপরে বলেছে এখানে যা কিছু আপনি বিশ্বাস ও জ্ঞান মতে সত্য আপনি এটা ডিক্লারেশন দিচ্ছেন। দিয়ে দেখুন এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর বা টিপসই এই শূন্যস্থানটিতে এই জায়গাটিতে কৃষককে সই করতে হবে, আর কৃষক সই করতে না পারলে টিপছাপ দেবেন। আর এখানে তারিখ যেদিনে আপনি ফর্ম জমা করবেন বা যেদিনে সই করবেন সেদিনের তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন। আর বাম দিকে এখানে আপনাকে কোনো কিছু বসাতে হবে না, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সভাপতি বা পঞ্চায়েত সমিতি তাদের যে কোনো একজনের এখানে সই করবে এবং তারা এখানে তাদের যে অফিসের স্ট্যাম্প সেটা বসিয়ে দেবে। এবার দেখুন নিচে সমস্ত শংসাপত্রগুলো রয়েছে 2 নম্বর পাতাতে। এখানে এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রী শ্রীমাতা আপনার নাম লিখতে হবে, পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে, এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম, এত এখানে ড্যাশ সাল থেকে কত বছর থেকে আপনি বসবাস করছেন পশ্চিমবঙ্গে সেই সালটা থাকবে। ধরুন আপনি 1995 সাল থেকে বসবাস করছেন, তাহলে 1995 সাল থেকে বাসিন্দা। তিনি একজন কৃষক, ভূমিহীন, ক্ষেতমজুর, তাহার এমন কোনো আত্মীয় নাই যাহারা তাহাকে ভরণ পোষণে সাহায্য করেন, তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি, তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না। দিয়ে এইখানে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি সই করবে এবং অফিসের স্ট্যাম্প দিয়ে দিবে। তারপরে এবার এখানে বিএলএলআরও বা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরের এখানে সই করাতে হবে এবং তারা এখানে তাদের অফিসের সিল দিয়ে দেবে। এখানে লিখতে হবে আপনার নাম, এখানে পিতা বা স্বামীর নাম, এখানে আপনার গ্রামের নাম, এখানে পোস্ট অফিসের নাম, এখানে আপনার জেলার নাম। তারপর তাহার নিজের 1 একরের বেশি চাষযোগ্য জমি নাই, তিনি 2 একরের বেশি চাষযোগ্য জমির বর্গাদার নহে, এই মর্মে এখানে ভূমি দপ্তরের অফিসাররা সই করবে। তারপরে রয়েছে ব্লক উন্নয়ন আধিকারিকের সই করার জায়গা, মানে বিডিও স্যার এখানে সই করবে এবং অফিসে স্ট্যাম্প দেবে। এখানে একইভাবে আপনার নাম, পিতা বা স্বামীর নাম, এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, জেলার নাম এবং তিনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অথবা তাদের পোষিত কোনো সংস্থা হইতে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পায় না, এই মর্মে তিনি এখানে সই করবেন। তারপরে এখানে পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি তিনি সই করবেন। এখানে একইভাবে আপনার নাম, পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম থাকবে, তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানিও চিনি, যাহাতে তিনি বার্ধক্য ভাতা পান তাহার জন্য সুপারিশ করিতেছি, এই মর্মে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে সই করবে এবং অফিসে তার যে সিল সেটা এখানে দিয়ে দেবে। আর নিচে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট, এই নিচে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু আপনার জন্য আর নয়। তো আপনার কিন্তু ফর্ম ফিল আপ রেডি হয়ে গেল। এবার দেখুন এই যে ফর্ম দেখছেন, এই ফর্মের সঙ্গে কি কি কাগজ আপনাকে জমা করতে হবে। এই ফর্মের সঙ্গে আপনাকে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স তো জমা করতে হচ্ছেই, এর সাথে সাথে জমির রেকর্ডের জেরক্স জমা করতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স জমা করতে হবে, প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স জমা করতে হবে। এছাড়াও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা আপনাদেরকে আমাদের যে প্রধান বা পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যান দেবে, তো সেই সার্টিফিকেট আপনাদেরকে জমা করতে হবে। এরই সাথে সাথে এই ফর্মটা আপনাদেরকে তো জমা করতেই হচ্ছে, সমস্ত কাগজপত্র এই ফর্ম এবং এই নির্দিষ্ট জায়গায় জায়গায় আপনারা সই করাবেন। সই করিয়ে আপনারা এই ফর্মের সঙ্গে সেই কাগজপত্র একসঙ্গে অ্যাটাচ করে এই সমস্ত কিছু জমা করে দেবেন আপনাদের কৃষি দপ্তরে। এবার আর এই যে ফর্মটা দেখালাম, এই ফর্মটিও কিন্তু আপনারা আমাদের কৃষি দপ্তর থেকেই পাবেন, কৃষি দপ্তর থেকেই ফর্ম নেবেন, কারণ অনেক সময় জেরক্স ফর্ম কিন্তু নিতে চায় না, তাই আপনাদেরকে পরামর্শ দেব আপনারা অবশ্যই কৃষি দপ্তর থেকে ফর্ম নিয়ে কৃষি দপ্তরে জমা করার চেষ্টা করবেন। এবার দেখুন কিছু শর্তের কথা বলা রয়েছে, সেই শর্তগুলো একটু বলছি। তো বিজ্ঞপ্তি আকারেই যখন এই প্রকল্পটা চালু হয়েছিল তখনই কিন্তু এখানে শর্তের কথা বলা হয়েছিল। এখানে শর্ত হিসেবে বলে দেওয়া হচ্ছে যিনি আবেদন করছেন তার ন্যূনতম বয়স 60 বছর হতে হবে, আর যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 55 বছর বয়স হলেই তারা আবেদন করতে পারবে। তারপর বলেছে কমপক্ষে শেষ 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মানে স্থায়ী 10 বছর বাসিন্দা তাকে হতে হবে, এবং মালিক কৃষক হলে নিজের নামে জমি থাকলে তার 1 একরের কম জমি থাকতে হবে, 1 একরের বেশি জমি থাকা চলবে না। আর বর্গাদার জমি হলে তার 2 একরের কম জমি থাকতে হবে, 2 একরের বেশি জমি হওয়া চলবে না। এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুর হলে আরও ভালো, মানে নিজের নামে কোনো জমিই নেই তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে জীবন ধারণের জন্য অন্য কোনো রকম সংস্থা নেই কিংবা নিকটাত্মীয় কেউ দেখভাল করেন না আপনাকে। এছাড়াও রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার অথবা তাহাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না, এটাও কিন্তু আপনার শর্তের মধ্যে বলা হয়েছে। এবং
প্রতি মাসে দেখতেই পাচ্ছেন 1000 টাকা হিসাবে এখানে 9টি শ্রেণীতে ভাগ করে দেওয়া হচ্ছে। এই 9টি শ্রেণীতে টাকা দেওয়া হবে প্রতি মাসে 1000 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জেনারেল কাস্টের মধ্যে যারা কৃষক মানে যাদের নামে নিজেদের জমি রয়েছে তারা টাকা পাবে, বর্গাদার যারা তারা টাকা পাবে, আর ভূমিহীন ক্ষেত মজুর যাদের কোনো জমিই নেই তারাও টাকা পাবে। তপশিলি জাতিদের ক্ষেত্রেও টাকা দেওয়া হবে, একই কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেত মজুর, আর তপশিলি উপজাতিদের ক্ষেত্রেও কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেত মজুর এনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে বলে দেওয়াই হয়েছে আবেদন জমা দেওয়ার স্থান স্থানীয় ব্লকের সহকারী কৃষি অধিকর্তার অফিস অর্থাৎ এডি অফিসে আপনাদেরকে জমা করতে হবে। বুঝতে পেরেছি বিষয়টা। এই শর্তগুলি আপনারা পালন করতে পারলে তবেই কিন্তু আপনারা আবেদন করবেন, নইলে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।